Subscribe now. Click the bell icon to like, comment, and share. শুরু হচ্ছে শরীরের রক্ত জল করে দেওয়া পিশাচ কাহিনী, জঙ্গলে অমঙ্গলের ছায়া। এই গল্পটি রচনা করেছেন লি মাউন্টফোর্ড। ইংরেজি নামটি হলো হরর ইন দ্য উড, যার থেকে বাংলায় তর্জমা করা হয়েছে জঙ্গলে অমঙ্গলের ছায়া। এটি একটি দীর্ঘ উপন্যাস এবং শরীরের রক্ত জল করে দেওয়ার জন্য যথেষ্ট। আজ পর্ব 1। লাল ওয়াইনের অর্ধেক খালি গ্লাসটা সামনের দিকে তুলে ধরে জেমস নেশাগ্রস্ত গলায় বলল, আমি তো একদম আউট বস, তবে এর সঙ্গে একটা টোস্টেরও অর্ডার দেওয়ার ছিল। কি জানো, এই যা ভুলে গেছি। জেমসের লালা জড়ানো কথা থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে কি পরিমাণ মদ সে পেটে ঠেলেছে। ওর মাদকাসক্ত কথাগুলো শুনে মৃদু হেসে টনি ওর বিয়ারের গ্লাসটায় চুমুক দিয়ে বলল, কি টোস্ট খাওয়ার কথা ছিল মনে আছে? আমারও তো মনে নেই। টনির কণ্ঠস্বরও বেশ নেশাগ্রস্ত, কথাগুলো জড়িয়ে আসছে। কেন আর রবার্ট তার সামনেই বসে, ওরাও যে যার পানীয়ের গ্লাসে মাঝে মাঝে চুমুক দিয়ে চলেছে। কেন খাচ্ছে হুইস্কি, রবার্ট তা মগ্ন তার রেড ওয়াইনের গ্লাসে। বার লাউঞ্জের বাইরে আকাশটা ক্রমশ কালো হয়ে আসছে। হাঁটি হাঁটি পা পা করে অন্ধকার নেমে আসছে প্রকৃতির বুকে। পাবের ভেতর লোকজন তেমন না থাকায় বেশি হইহট্টগোলও নেই। শুধু কানে আসছে ফায়ার প্লেসের আগুনে কাঠ পোড়ার চটাপট চটাপট শব্দ। অকাট্য নিস্তব্ধতার মাঝে শুধু সেই শব্দটুকুই যা বৈপরীত্য গড়ে তুলেছে। নর্দার্ন স্কটল্যান্ডের আমালি নামে একটি ছোট টাউনের একটা লজ সংলগ্ন পাবে বসে রয়েছে ওরা চারজন, কেন, রবার্তা, জেমস আর টনি। ফায়ার প্লেসের আগুনে বিশাল বার এরিয়ার ভেতরে আবহাওয়াটা বেশ উষ্ণ এবং ঝলমলে আলোকিত। এই লজটাকে প্রথম নজরে দেখেই ওদের বেশ পুরনো মনে হয়েছিল। টনিদের এই গ্রুপটা ছাড়া বার এরিয়ার অন্যদিকের কর্নারে আরো কয়েকজন খরিদ্দার বসে নিজেদের মধ্যে খোশ গল্পে মগ্ন। থোপধুরস্ত ইউনিফর্ম আর কলায় বো টাই পরা একজন উৎকট লাল চামড়ার বুড়ো লোক বারে বসে খরিদ্দারদের ফরমাস মতো পানীয়ের গ্লাসের যোগান দিয়ে চলেছে। মাঝে মাঝে মনে হচ্ছে লোকটি যেন রোবট, মুখে কোনো কথা নেই, শুধু যন্ত্রের মতো নীরবে মুখে কুলু পেটে খদ্দেরদের টেবিলে ফরমাস সাপ্লাই দিচ্ছে। আনমনা ভাবে কাঁচের খালি গ্লাসটাকে নাড়াচাড়া করতে করতে জেমস বলল, আসলে আসলে আমরা নিজেরাই টোস্ট হয়ে গিয়েছি। কথাগুলো বলার সময় জেমসের গাল দুটো আরো গোলাপি হয়ে উঠেছে, চোখ দুটো বারের আলোয় আরো উজ্জ্বল দেখাচ্ছে। মাথার চুল হালকা বাদামি, উচ্চতায় ছাড়া 6 ফুট। টনির চেয়ে সামান্য লম্বা, কিন্তু খুব রোগা, একেবারে অস্থিসার যাকে বলে। দলের মধ্যে ও যখন কথা বলে অন্যান্যরা চুপ করে শোনে। আগের কথার খেই ধরে ফের জেমস এবার বলে উঠল, আরো খুলে বললে আমাদের কোম্পানি। খালি পানীয়ের গ্লাসটাকে ফের উঁচু করে জেমস তুলে ধরল সামনের দিকে। তারপর সেদিকে চেয়ে থেকে একটু বিষাদের হাসি ছেড়ে দিয়ে বলল, আমাদের প্যারানর্মাল এনকাউন্টার্স লিমিটেড। এখানে এসেছি আবার একটা ইনভেস্টিগেশনে। মনে হচ্ছে দারুণ একটা সাকসেস অপেক্ষা করছে আমাদের সামনে।
থেমে থেমে কথাগুলো বলল জেমস। টনি বুঝলো ওদের দল নেতা কেনকে লক্ষ্য করে কথাগুলো বলছে জেমস, কারণ ওর কথা শুনে কেনের দাড়িওয়ালা মুখে একটা হাসির আভাস লক্ষ্য করা যাচ্ছে। কেন হাসলে তার কালো দাড়ির ভেতর থেকে উঁকি দেয় সাদা এক পাটি দাঁত, তাতেই বোঝা যায় মানুষটা হাসছে। টনি বলল, ভালো বলেছ জেমস, ধন্যবাদ। কিন্তু ওই ফরেস্টে যতদূর মনে হচ্ছে পুরো একটা সপ্তাহ কাটাতে হবে। তবে কিছু না পাওয়া গেলে। ওর কথার মাঝেই হাত তুলে ওকে থামিয়ে দিল জেমস। বলল, বোকার মতো কথা বলো না। রবার্ট তা ওর ঠিক সামনেই বসেছিল। সে তার বয়ফ্রেন্ডের কথায় দৃঢ় সম্মতি প্রকাশ করতে গিয়ে মাথা ওপরে নিচে দোলাতে লাগলো। আকর্ষণীয় যুবতী এই রবার্তা। এক মাথা লম্বা কালো চুল, বাদামের মতো গায়ের রং, আর সমুদ্রের মতো নীল চোখ, যে কারোর মনে দোলা না লাগিয়ে পারে না। জেমস বলতে লাগলো, আমাদের রিসেন্ট কিছু ইনভেস্টিগেশনে এক রাতেই কিছু এভিডেন্স আমাদের হাতে এসেছিল, কিন্তু এখন আমরা যে ইনভেস্টিগেশনে চলেছি সেখানে পুরো একটা হপ্তার ব্যাপার, আর জায়গাটাও বেশ বৈশিষ্ট্যপূর্ণ। আমরা কিছু একটা খুঁজতে যাচ্ছি ওখানে, আর যতদূর মনে হচ্ছে পেয়েও যাব। জেমসের কথায় টনি সম্মতি জানিয়ে মাথা নাড়ল। ওরা চার বন্ধুরই প্যারানর্মাল ব্যাপারে খুব ইন্টারেস্ট। সবার সাথে সবার পরিচয় ইন্টারনেটের মাধ্যমে। চারজনেরই একই রকম শখ, হন্টেড জায়গার খোঁজ এবং সেসব জায়গায় গিয়ে সার্ভে করা। এরকম একটা গ্রুপে ওরা মেম্বার ছিল, আর তার থেকেই চারজনের পরস্পরের মধ্যে পরিচয় হয়। টনি আর কেনের মধ্যে পরিচয় হয়েছিল বছর 5 আগে। টনি তখন অলরেডি একটা কোম্পানি খুলে ফেলেছে, প্যারানর্মাল এজেন্সি, যেখানে যত হন্টেড জায়গা আছে তাদের খোঁজে যাবে। এটাই ওর কোম্পানি তৈরির উদ্দেশ্য। অনেক জায়গায় ওরা সার্ভেও করেছে, অনেক বিচিত্র ঘটনারও সাক্ষী থেকেছে, কিন্তু ওরা চাইছে এমন একটা অকাট্য প্রমাণ যার মাধ্যমে ওরা বুঝতে পারবে পৃথিবীতে সত্যি ভূত, প্রেতাত্মা বা অতিপ্রাকৃত শক্তির অস্তিত্ব আছে। টনি এই কোম্পানির একজন মাইনর শেয়ার হোল্ডার ডিরেক্টর। নামেই কোম্পানি, না আছে কোনো আয়, না আছে মাইনে, কিছুই নেই। শুধু প্যারানর্মাল ব্যাপার ওরা ভালোবাসে, তাই এই এজেন্সিতে ওদের জয়েন করা। সার্ভে করার জন্য সমস্ত প্রয়োজনীয় অডিও ভিডিও ইকুইপমেন্টগুলো তাদের নিজেদের পকেটের পয়সা খরচ করেই কিনতে হয়েছে। এরপরেই তাদের সঙ্গে যোগ দেয় রবার্তা এবং জেমস, এক অল্প বয়সী যুগল। প্যারানর্মাল রিসার্চে তাদেরও খুব আগ্রহ, সেই সূত্রে ওরাও পরে যোগ দেয়। জেমস আর রবার্তা আবার আরো বেশি রকম টেক সেভি। ওরাই সর্বপ্রথম কেন আর টনিকে মুনাফার মুখ দেখিয়েছিল। ব্যাস, ওদের উজ্জ্বল উপস্থিতিতেই ওদের প্যারানর্মাল এজেন্সি আজ তত্তর করে এগিয়ে চলেছে। নাম ডাক ক্রমশ বাড়তে লেগেছে ওদের। সোশ্যাল মিডিয়াতেও ওদের এজেন্সি প্রোফাইল খুলে যায়। ওরা একটা গ্রুপ খুলে বসে এবং সেই গ্রুপে মেম্বারও দিনে দিনে বাড়তে থাকে। যেসব জায়গায় ওরা সার্ভে করতে গিয়েছে, কি কি অলৌকিক ব্যাপার স্যাপার ওদের ইকুইপমেন্টে ধরা পড়েছে সবই আপলোড করা হয় এবং গ্রুপের মেম্বাররাও খুব আগ্রহের সঙ্গে তা দেখে। এমন কিছু আহামরি রেভিনিউ আসে না, কিন্তু বিজ্ঞাপন আর ডোনেশন থেকে যা আসে তার পরিমাণ নেহাত কম নয়। জেমস আর রবার্তাও তাদের এজেন্সির পাকাপাকি সদস্য বনে যায়। ওরা আসার পরেই ওদের এজেন্সির নাম ডাক বাড়তে থাকে। জেমস পানীয়ের শেষ গ্লাসে চুমুক দিয়ে গ্লাসটা টেবিলে ঠক করে নামিয়ে রাখতে রাখতে বললে,
পানীয়ের স্বাদটা বেশ লাগলো, কিন্তু ভাবতে পারছি না নেক্সট উইকটা আমাদের পুরো এই জঙ্গলে। তার কথার মাঝেই শান্ত গলায় কেন বলে উঠল, আমি রসিকতা করছি না বন্ধু, আগামী সপ্তাহটা সত্যি সত্যি একটা খুব কঠিন সময় হতে যাচ্ছে আমাদের কাছে। রবার্ট তা এবার বলল, জানি, খুব ভালো করেই জানি, এই কাজের জন্যই তো আমাদের আশা। কোনো একটা মোক্ষম এভিডেন্স আমাদের হাতে আসবেই, আর আমি এতে 100% কনফিডেন্সের সাথে বলছি। কেন ওর মস্ত গোফের ফাঁকে সামান্য এক চিলতে হেসে বলল, ঠিকই বলেছ, এটা একটা ডকুমেন্টারি উইক হবে আমাদের পক্ষে। এর আগে আমরা যেসব জায়গায় সার্ভে করেছি আর যেসব অডিও ভিডিও ফুটেজ আমাদের হাতে এসেছে, তা প্রেতাত্মার অস্তিত্বের কোনো শক্তিশালী প্রমাণ নয়। আমাদের ওয়েবসাইটে আপলোড করা এইসব অডিও ভিডিওগুলো দেখে অনেকেই তো স্রেফ বকওয়াস, ফেক, নানা রকম বিশেষণে বিশেষিত করেছে। পানীয়ের শেষ গ্লাসে এবার চুমুক দিয়ে টনি বলল, শুনেছি ওই ফরেস্টের ভেতর অনেক অনেক আগে একটা গ্রাম ছিল। রবার্তা এবার কাঁধ ঝাঁকিয়ে বলল, ঠিক বলেছ। কথাটা বলতে গিয়েও উত্তেজনায় ওর দু চোখ চকচক করে উঠল। রবার্তা বলল, ওই ফরেস্ট সম্বন্ধে যা সব লেজেন্ড চালু ছিল তা বেশ ইন্টারেস্টিং। কেন যে ওরকম একটা জায়গায় এতদিন কোনো প্যারানর্মাল ইনভেস্টিগেশন হয়নি কে জানে। কেন বলল, ওই জায়গাটা সম্বন্ধে যা সব কিংবদন্তি চালু ছিল তার অনেক কিছুই এখন বিস্মৃত। ইন্টারনেট থেকে খুব কমই ইনফরমেশন পাওয়া গিয়েছে, সব কিছু জানা যায়নি। রবার্তা বলল, সব কিছুই আমরা একে একে জানতে পারবো যখন এই ব্ল্যাক ফরেস্টে সার্ভে করতে যাব। ওদের কেউ খেয়াল করেনি ওদের কথোপকথনের মাঝে রবার্ট তার বয়ফ্রেন্ড জেমস কখন উঠে গিয়েছিল বারের অন্য এক জায়গায়। হেই! জেমসের উচ্চকিত কণ্ঠস্বরে কেন, রবার্ট তার টনি ঘুরে তাকিয়ে দেখল জেমস কোণের দিকে বসা একটা বুড়ো ভদ্রলোকের সঙ্গে দিব্যি আলাপ জমিয়ে ফেলেছে। জেমসের ডাকে ওরা ফিরে তাকাতে জেমস বলল, এই তোমরা এদিকে এসো, এই ভদ্রলোক ওই ব্ল্যাক ফরেস্ট সম্বন্ধে অনেক কিছু জানে। এমনকি ওখানে অনেক আগে যে একটা গ্রাম ছিল বলে একটা কিংবদন্তি আছে, সেটার ব্যাপারেও ইনি অনেক কিছু বলতে পারেন আমাকে। বৃদ্ধ লোকটির মুখের ওপর ওদের সবার দৃষ্টি নিবদ্ধ, সবার চোখে একটা চাপা কৌতুক। জেমস বলল, তবে সবার আগে এক পেগ হুইস্কি ওনার চান, এটাই আমার একমাত্র আবদার। ও টপ করে নিয়ে গেল বাকি তিন বন্ধু। নিরুৎসাহী হয়ে ফের নিজেদের মধ্যে ঘুরে বসল। জেমসের অলক্ষ্যে একবার নিজেদের মধ্যে চোখটি টুকরো হয়ে গেল। এর অর্থ জেমসকে ভালোই কবজা করেছে এই মাতাল খোঁটা। কেন তো নিচু স্বরে বলেই ফেলল, তা বেশ চতুর মনে হচ্ছে, একেবারে চতুর্ভু। ওকে সমর্থন করে টনি আর রবার্তাও চাপা স্বরে কিছু বলতে যাচ্ছিল। জেমসের দরাজ কণ্ঠস্বরে থামতে বাধ্য হল। জেমস বলল, আরে আরে, নিভে গেলে কেন? উনি অলরেডি আমাকে সবকিছু বলেছেন এ ব্যাপারে, এখন শুধু তোমাদের শোনার পালা। তবে আমি চাই আমার মুখ থেকে শোনার চেয়ে ওর মুখ থেকেই তোমাদের সবকিছু শোনা ভালো। কালো শার্টের ওপরে উলের কোট গায়ে দেওয়া সেই বৃদ্ধটির মুখ চোখ একেবারেই ভাবলেশহীন। জেমস ওকে এক পেগ পানীয় এনে দেবার পর সে ধীরে ধীরে তাতে চুমুক লাগালো, অল্প অল্প সিপ দিতে লাগলো। জেমস তার বন্ধুদের সাথে বৃদ্ধের পরিচয় করিয়ে দিল, বলল, এর নাম অ্যালিস্টার। তারপর বৃদ্ধের দিকে ঘুরে বলল, চাচা,
ওই ফরেস্ট আর ওর বুকের ভেতর লুকিয়ে থাকা অতীতের সেই হারিয়ে যাওয়া গ্রামটা সম্বন্ধে আপনি আমায় একটু আগে যা বললেন, প্লিজ আমার বন্ধুদেরও তা বলুন। ওয়াইনের গ্লাসে লম্বা করে একটা চুমুক দিয়ে অ্যালিস্টার চেয়ারে সোজা হয়ে বসল। দেখে মনে হলো যেন গভীরভাবে কিছু চিন্তা করছে। তার চোখে মুখে একটা দুশ্চিন্তার ভাব সকলেই দেখতে পেল। আলাপ করতে গিয়ে অ্যালিস্টারের কথায় যে একটা স্কটিশ টান আছে তা টের পেল রবার্তা। কেনদের দিকে অনেকক্ষণ কেমন একরকম ভাবে চেয়ে থেকে অ্যালিস্টার থেমে থেমে বলল, তোমরা কি এই বয়সে এই জীবনের ওপর বীতশ্রদ্ধ হয়ে পড়েছ? ওই ব্ল্যাক ফরেস্টে তো পাগলেও যেতে চায় না। অ্যালিস্টারের কথায় কেন, টনি, জেমস এবং রবার্তা চারজনই মুহূর্তের জন্য একবার ওর মুখ চাওয়াচাই করে নিল। টনি একটু আগ্রহ দেখিয়ে বলল, কেন কেন ও কথা বলছেন? তার কথা এবার ম্লান হাসলো অ্যালিস্টার। বলল, দেখো, শুনছি তোমরা যে ওখানে যেতে চাইছো। শুধু তোমাদের বয়োজ্যেষ্ঠ হিসেবে একটা উপদেশ দিতে পারি, তোমরা ওই জঙ্গলে যেও না। যদি যাও খুব ভুল করবে, তোমরা কেউ বেঁচে ফিরবে না। তাই বলছি, আর যেখানেই সার্ভে করতে যাও না কেন, ওই ব্ল্যাক ফরেস্টে অন্তত যেও না। ওখানে যাওয়া মানে মৃত্যু নিশ্চিত। অ্যালিস্টারের কথায় হেসে উঠল জেমস। বলল, আপনি কি এসব বিশ্বাস করেন? আমরা প্যারানর্মাল এজেন্সির লোক। ওখানে যাই ঘটুক আর তাই ঘটুক, সব আমাদের রেকর্ডে থাকবে। আমরা বিশ্বের সামনে এটা প্রমাণ করিয়েই দেব যে ভূত বলে একটা অস্বাভাবিক অস্তিত্ব এই জগতে আছেই। শুধু এই কারণেই আমাদের যাওয়া, তাতে মৃত্যু হয়তো হোক। বলেই রবার্তার দিকে চেয়ে এসে হেসে বলে উঠল, রবার্তা, তোমার ক্যামেরা ফোনটা বের করো, ওনার বক্তব্য রেকর্ড করো। টনি গম্ভীরভাবে লক্ষ্য করছিল অ্যালিস্টারকে। তার মনে হলো এই বৃদ্ধকে দেখে তো মোটো ফালতু কোনো মাতাল বলে মনে হচ্ছে না। এই বৃদ্ধের চোখ দুটো মনে হচ্ছে যেন অনেক কিছু দেখেছে জীবনে, এমন কিছু যা সে আর কখনো দেখতে চায় না। টনি যে ওকে লক্ষ্য করছে, বৃদ্ধ অ্যালিস্টার তা বুঝতে পারল। সেও চেয়ে রইল টনির দিকে। কতক্ষণ মৌন থাকার পর একসময় সে কণ্ঠস্বর খানিকটা নামিয়ে হিসিসে গলায় বলল, আমার কথা শোনো হে ছোকরারা, ওই ব্ল্যাক ফরেস্টে যাবার চিন্তা বাতিল করো। আবারও বলছি, আর যেখানেই যাও ওখানে অন্তত যেও না। ওখানে যাবার পরিকল্পনা বাদ দাও। মুচকে কেন জিজ্ঞেস করল, কেন? এবার আরো গম্ভীর দেখালো অ্যালিস্টারকে। তারপর থেমে থেমে বলল, কারণ ওটা জীবিতদের জায়গা নয়। ওখানে জীবিত কোনো কিছু থাকতে পারে না। এবার শান্ত গলায় কেন বলে উঠল, রবার্তা, তোমার ক্যামেরা ফোনটা এবার ঢুকিয়ে রাখো, রেকর্ডিং করার দরকার নেই। এবার বিস্ময় ভ্রু জোড়া কুঁচকে উঠল জেমসের। বলল, কেন? যে কাজে নেমেছি তার সাক্ষী সাবুত থাকলে ওয়েবসাইটে যখন পুরো কেস রেকর্ডিংটা আপলোড করব, আমাদের পেজ মেম্বাররা এসব ভিডিও ফুটেজ দেখতে চাইবে। তবে তাদের ঘটনা সম্বন্ধে বিশ্বাস জন্মাবে। অ্যালিস্টারের দিকে ইশারায় কেন দেখিয়ে বলল, তবে এর বক্তব্য রেকর্ড না করলেও চলবে। বলতে বলতে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল ঠোঁটের কোণায়। দৃঢ় স্বরে জেমস বলল, না কেন, এর বক্তব্য রেকর্ড করার দরকার আছে। এবার চাপা গলায় ধমকে উঠে কেন বলল, জেমস,
তারপরেই জেমসকে একরকম জোর করে সবার থেকে আড়ালে টেনে নিয়ে গিয়ে চাপা গলায় ধমকে উঠে কেন বলল, ক্ষান্ত হও বলছি। তুমি চাইলে ওর সাথে যতক্ষণ পারো কথা বলো, কিন্তু আমরা ওই মদ্যপ বুড়োর সাথে আর 1 সেকেন্ডও কথা বলতে চাই না। ওর বক্তব্যের ভিডিও ফুটেজ আমাদের সোশ্যাল মিডিয়ায় আপলোড করে সকলের সামনে হাসির খোরাক হতে চাই না আমরা। এমনভাবে কেন চেপে চেপে কথাগুলো বলল যেন অ্যালিস্টার বা অন্য আর কারোর কানে কথাগুলো না যায়, কিন্তু সে বুঝল না অ্যালিস্টার তার সব কথা শুনতে পেয়েছে। এরপর কেন অ্যালিস্টারের কাছে এসে সৌজন্যতাবশত মাপ চেয়ে নিয়ে বলল, সরি, দোষ নেবেন না আমাদের, আপনাকে খামোখা ডিস্টার্ব করতে চাই না। আরও 1 পেগ নেবেন আমার খাতিরে? কেনের দিকে চেয়ে ঠোঁটের কোনা এক টুকরো হেসে অ্যালিস্টার বলল, না খোকা, তার আর দরকার নেই, যথেষ্ট হয়েছে। আর হ্যাঁ শোনো, আমি তোমাদের দোষ নিচ্ছি না খোকা, নিতান্তই অবোধ শিশু তোমরা। তোমাদের দোষ আমি নিতে পারি কখনো? কেন এই অ্যালিস্টারকে আমল না দিয়ে সরে এলো এবার তার বন্ধুদের কাছে। জেমসকে ওদিকে যেন বেশ অভিমানী মনে হতে লাগলো। কেনের আচরণে সে যে বেশ আহত আর হতাশ হয়েছে তা ওকে দেখেই বোঝা যাচ্ছিল। ও অন্য পাশের একটা চেয়ারে গিয়ে বুকের ওপর 2 হাত আড়াআড়িভাবে রেখে বসে পড়ল। এটা হচ্ছে তার হাল ছেড়ে দেওয়ার একটা শরীরী ভাষা। রবার্ট তার ক্যামেরা ফোনটা ফের ঢুকিয়ে রাখলো তার পকেটের ভেতরে। কেনের রাগ আর উত্তেজনা তখনও থামেনি। সে তার বারবার বন্ধুদের সাবধান করে চলেছে আগামী সপ্তাহটা একটা খুব কঠিন সময় হতে যাচ্ছে তাদের কাছে। কিন্তু সে লক্ষ্য করছে বন্ধুরা মোটেও তার ব্যাপারটাকে সিরিয়াসলি নিচ্ছে না। ওই মদ্যপ মাতাল বুড়োটার কথারও দিব্যি রেফারেন্স ধরছে। আজব। বিশেষ করে জেমস যেন একটু বেশি গা ছাড়া। কোথা থেকে একটা উটকো মাতালের সাথে আলাপ জমিয়েছে। লোকটা মাল খেয়ে ভাট বকছে আর জেমস অন্ধের মতো ওর এই কথাগুলোকেই বিশ্বাস করছে আর অন্যদেরও বিশ্বাস করতে বলছে। বিরক্তিকর। কি ভেবেছেটা কি এরা? এরা মনে করেছে ওরা কি একটা হলিডে ট্রিপে এসেছে? কেন স্থির করে রেখেছে আজ রাতে ওরা একটু তাড়াতাড়ি লজে ফিরে গিয়ে যে যার ঘরে ঘুমিয়ে পড়বে। তারপর আগামী সকাল থেকে কাজে নামার জন্য প্রস্তুত হতে হবে। ওরা এখন যেখানে রয়েছে এই জায়গাটা থেকে সেই কুখ্যাত ব্ল্যাক ফরেস্ট খুব একটা দূরে নয়। ব্ল্যাক ফরেস্টের সবচেয়ে কাছের শহর এই আমালি টাউন। এখান থেকে মিনিট 20 ড্রাইভিং করলে ব্ল্যাক ফরেস্টের সীমানায় পৌঁছে যাবে ওরা। তাই মনে মনে কেন খুবই উত্তেজিত হয়ে আছে। তার মধ্যে জেমসের এরকম অবোধের মতো গা ছাড়া মনোভাব ওর মোটেও ভালো লাগছে না। লোকটা আকণ্ঠ গিলে ওকে একটা মন গড়া গল্প শুনিয়ে দিয়েছে, ব্যাস জেমস সেটাকেই পরম সত্য বলে মানছে। ডিসকাস্টিং। শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই সমাপ্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি। আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট দিয়ে নিজেদের মতামত জানাবেন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।